পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এই পর্বের বইয়ের শিরোনাম এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি, ইস্ট পাকিস্তান 1969 to 1971। লেখক মেজর জেনারেল খাদিম হোসেন রাজা, অনুবাদক শাহরিয়ার শরীফ, প্রকাশক দ্য স্কাই পাবলিশার্স। প্রথম প্রকাশ 2017, মূল্য 200 টাকা, পৃষ্ঠা সংখ্যা 126। বইটা বেশ ছোট এবং বইয়ের ভিতরে লেখকের প্রকাশিত আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের বিবরণ আরও ছোট। পূর্ব পাকিস্তানে লেখকের অবস্থান ছিল এপ্রিলের 11 তারিখ পর্যন্ত। 12 তারিখে তিনি ঢাকা ত্যাগ করেন। কাজেই পূর্ব পাকিস্তান বিষয়ে তার প্রকাশিত বিবরণ এই সময়টুকুর মধ্যেই সীমাবদ্ধ। বইটা শুরু হয়েছে মোহাম্মদ রেজা কাজিমির একটা লেখা দিয়ে। সেটা মুখবন্ধ হিসাবে লেখা হলেও এর নাম দেওয়া হয়েছে সূচনা হিসাবে। বইটার সূচিপত্রে লেখা হয়েছে সূচনা মোহাম্মদ রেজা কাজিমি। 1. ঝড়ের পূর্বাভাস। 2. 1970 নির্বাচনের শুরুতে। 3. আওয়ামী লীগের উদীয়মান সূর্য। 4. নভেম্বর 1970-এর বিধ্বংসী ঘূর্ণিঝড়। 5. জয়ের কোনো আশা নাই। 6. সংকট ঘনীভূত হল। 7. লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান কাজে নেমে পড়লেন। 8. অপারেশন সার্চলাইট। 9. শেষ কথা। পরিশিষ্ট ক। সাউথ এশিয়ান রিভিউ পত্রিকায় ছাপানো রেহমান সোবহানের একটি লেখার নির্যাস, লন্ডন, জুলাই 1971। পরিশিষ্ট খ। অপারেশন সার্চলাইটের বিস্তারিত বিবরণ। পরিশিষ্ট গ। মিলিটারি অপারেশনের জন্য প্রস্তাবিত পন্থাসমূহ, 11 এপ্রিল 1971। এই বইটির পাতায় পাতায় আছে বাঙালিদের প্রতি অবিশ্বাস আর ঘৃণার বিবরণ। সেখান থেকে কয়েকটি উদ্ধৃত করছি। পৃষ্ঠা 16। একেবারে শেষ প্রশ্নটা আমি করলাম। আমি জিজ্ঞাসা করলাম, ব্রিটিশদের মতো তিনি বিরোধী দলের কোনো ছায়া ক্যাবিনেট রাখতে চান কিনা। এতে প্রেসিডেন্ট নড়ে চড়ে বসলেন আর বললেন, পাকিস্তানের বিরোধী দলের তেমন কোনো গুরুত্ব নেই। সোজাসাপটা উত্তর দেওয়ার পরিবর্তে তিনি বিরোধী দল প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করলেন, কোন ভাড়ের সঙ্গে আমি কথা বলবো। পৃষ্ঠা 21। শেখ মুজিব হিন্দুদের পবিত্র গরুর মতো যথেচ্ছ ঘুরে বেড়াতে লাগলেন, অথচ আমরা তাকে স্পর্শও করতে পারছিলাম না। পৃষ্ঠা 22। বাঙালিরা সোনার বাংলা স্বপ্ন দেখছিল। তাদের কল্পনায় যা ছিল পৃথিবীতে স্বর্গ। সে সময় তারা বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা বুঝতে পারছিল না এদেশ থেকে ক্ষুধা আর দারিদ্র্য ছাড়া আর কিছুই পাবে না। সামান্য প্রাকৃতিক সম্পদ আর বিস্ফোরণমুখ জনসংখ্যা দেখে ভবিষ্যৎ কল্পনা করা কঠিন ছিল না। যা হোক, বাস্তব জ্ঞানকে আবেগ ঢেকে ফেললে মানুষ চিন্তার ভারসাম্য হারায় এবং কোনো দিকে না দেখে বিপদের মধ্যে ঝাঁপ দেয়। পশ্চিম পাকিস্তানিরা অনেক আগেই স্থির করে রেখেছিল যে তারা বাঙালিদের এবার শায়েস্তা করবে, আর তাই পূর্ব থেকেই তারা অপারেশন সার্চলাইটের খসড়া প্রণয়ন করে রেখেছিল, যার নাম দিয়েছিল অপারেশন ব্লিটজ, এবং একই সাথে বাঙালি সৈনিকদের যাতে একত্রে থেকে শক্তি সঞ্চয় করতে না পারে এবং পাকিস্তানিদের প্রতিরোধ করতে না পারে, সেজন্য তাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে দুর্বল করে রাখার সিদ্ধান্ত নেয়। তারই একটি নমুনা বর্ণনা করা হয়েছে 31 পৃষ্ঠায়। বলা হয়েছে, 25% বাঙালিকে পশ্চিম পাকিস্তানি পদাতিক ব্যাটালিয়নগুলোতে গ্রহণ করানোর জন্য আমি একটি পরিকল্পনা করেছিলাম। পাইলট প্রজেক্ট হিসাবে আমার ফরমেশনের বিভিন্ন গ্রুপের 3টি ব্যাটালিয়ন বাছাই হলো এ কাজের লক্ষ্যে। এগুলো ছিল রাজশাহীতে 27 পাঞ্জাব, যশোরে 27 বালুচ এবং ঢাকায় 19 ফ্রন্টিয়ার ফোর্স। পূর্ব পাকিস্তানে হামলার নীল নকশা মার্চের পূর্বেই প্রণয়ন করা হয়েছিল।
এ বিষয়ে বইটির ৪৫ পৃষ্ঠায় লেখা হয়েছে। এই পর্যায়ে এটা বলা প্রাসঙ্গিক যে ১৯৭১-এর জানুয়ারি আর ফেব্রুয়ারির প্রথম দিকেই জেনারেল ইয়াহিয়া খান রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি একটি সামরিক আঘাতের দৃশ্য কল্পনায় রেখেছিলেন। এজন্যই তিনি অপারেশন ব্লিটজ নামে একটি পরিকল্পনা তৈরি করেন। এটাকে অনুমোদন দেওয়া হলো এবং কপি পাঠানো হলো জেনারেল হেডকোয়ার্টারে। ২৭ ফেব্রুয়ারি ১৯৭১ আমি আমার ব্রিগেড কমান্ডারদের জানিয়ে দিলাম, নির্দেশ পাওয়া মাত্রই অপারেশন ব্লিটজ শুরু করার জন্য তৈরি থাকতে। ১ মার্চ মাঝদুপুরের পর থেকে যে কোনো সময় এর নির্দেশ আসতে পারে। ফলাফল ২৭ ফেব্রুয়ারিতে আমাদের সৈন্যরা খুলনা, ফরিদপুর, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ এবং টাঙ্গাইলে চলে গেল। কিছু সৈন্য আগে থেকেই দর্শনা, বেনাপোল, ঘোড়াঘাট এবং ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছিল। পৃষ্ঠা ৬৬-৬৭। ১৭ মার্চ ১৯৭১ রাত ১০টায় আমি লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের কাছ থেকে ফোন পেলাম। তিনি জানালেন যেন আমি আর মেজর জেনারেল রাও ফরমান কমান্ড হাউসে গিয়ে তার সাথে দেখা করি। আমরা দুজন গিয়ে দেখি সেখানে জেনারেল আব্দুল হামিদ খানও উপস্থিত। টিক্কা খান আমাদের জানালেন যে শেখ মুজিবের সাথে সমঝোতার আলোচনা খুব একটা ভালো এগোচ্ছে না, বিধায় প্রেসিডেন্ট চাচ্ছেন আমরা যেন সামরিক পদক্ষেপের জন্য তৈরি হই এবং আনুষঙ্গিক পরিকল্পনা তৈরি করে ফেলি। ১৮ মার্চ ১৯৭১ সকালে ফরমান আর আমি আমার অফিসে পরিকল্পনা তৈরি করতে বসলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন পরিকল্পনাটির রূপরেখার ব্যাপারে একমত হয়ে গেলাম। তারপর যার যার অংশ লিখতে বসে গেলাম। ফরমান ছিল ঢাকা গ্যারিসনের অপারেশনের দায়িত্বে আর আমি ছিলাম প্রদেশের বাকি সব অংশে অপারেশনের দায়িত্বে। ঢাকার গ্যারিসন কিভাবে অপারেশন চালাবে তা ফরমান লিখে ফেললেন। আমিও বাকি প্রদেশের সৈন্যদের কাজের বিন্যাস করে দিলাম। তারপর ১৮ মার্চ রাতে কমান্ড হাউসে গিয়ে আমরা দুজন পরিকল্পনা জমা দিলাম। পরিকল্পনাটি বিনা বাক্যব্যয়ে গ্রহণ করা হলো। আমার আর ফরমানের তৈরি করা পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছিল সার্চলাইট। পৃষ্ঠা ৬৯। অপারেশন সার্চলাইটে কি ছিল চলুন আমরা একটু দেখে আসি। পরিকল্পনাটি বেশ বড়, সেখান থেকে মূল কিছু বিষয় এখানে উল্লেখ করছি। ১. আওয়ামী লীগের কার্যকলাপ এবং প্রতিক্রিয়াকে বিদ্রোহাত্মক বলে গণ্য করতে হবে। যারা তাদের সমর্থন করবে অথবা মার্শাল ল এর কার্যক্রমকে অস্বীকার করবে তাদেরকে শত্রু গণ্য করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. যেহেতু আওয়ামী লীগের সর্বত্র ব্যাপক সমর্থন রয়েছে, এমনকি সেনাবাহিনীর মধ্যেও পূর্ব পাকিস্তানের লোকজন রয়েছে, সেজন্য অপারেশন শুরু করতে হবে অতিশয় চাতুর্যের সঙ্গে। হতবাককরণ ও প্রতারণামূলক হতে হবে এবং কার্যক্রমে আতঙ্ক সৃষ্টি করতে হবে। ৩. একই সাথে সারা প্রদেশে অপারেশন আরম্ভ করতে হবে। ৪. সর্বাধিক সংখ্যক রাজনৈতিক ও ছাত্রনেতা, শিক্ষক সম্প্রদায়ের ভেতরকার এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যকার চরমপন্থীদের গ্রেপ্তার করতে হবে। প্রাথমিক পর্যায়ে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও ছাত্রনেতাদের গ্রেপ্তার করতে হবে। ৫. ঢাকার অপারেশনে ১০০% সাফল্য অর্জন করতে হবে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে এবং অনুসন্ধান চালাতে হবে। ৬. ক্যান্টনমেন্টের নিরাপত্তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। ক্যান্টনমেন্ট আক্রমণের চেষ্টা কেউ করলে তার মোকাবেলায় বড় ধরনের এবং মুক্ত হস্তে গুলি চালানো যাবে। ৭. যাবতীয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমকে বিচ্ছিন্ন করে দিতে হবে। টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও, টিভি, টেলিপ্রিন্টার সার্ভিস, বৈদেশিক কনসুলেটসমূহের ট্রান্সমিটার বন্ধ করে দিতে হবে। ৮.
পূর্ব পাকিস্তানি সৈন্যদের দমন করতে পশ্চিম পাকিস্তান সৈন্যদের অস্ত্রাগার নিয়ন্ত্রণ ও প্রহরায় নিয়োগ করতে হবে। একই ব্যবস্থা অবলম্বিত হবে টিএএফ এবং ইপিআর এর ক্ষেত্রে। 9. উচ্চ স্তরে প্রেসিডেন্টকে সংলাপ চালিয়ে যাবার বাঞ্ছনীয়তা সম্পর্কে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যদিও মিস্টার ভুট্টো সম্মত হবেন না, তবু মুজিবকে প্রতারণা করার জন্য তিনি আওয়ামী লীগের দাবিসমূহের সঙ্গে সাযুজ্যপূর্ণ এমন ধরনের ঘোষণা 25 মার্চ করবেন ইত্যাদি। 10. কৌশলগত স্তর। ক. যেহেতু গোপনীয়তা সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য নিম্নলিখিত সৈন্যরা যারা ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছে তাদেরকে প্রাথমিক পর্যায়ের অপারেশন পরিচালনা করতে হবে। 1. মুজিবের বাড়ি ভেঙে ঢুকতে হবে এবং উপস্থিত সবাইকে গ্রেপ্তার করতে হবে। বাড়িটিতে শক্ত প্রহরা রয়েছে এবং সুরক্ষিত। 2. বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ হলসমূহ ঘেরাও করতে হবে। ইকবাল হল ঢাকা বিশ্ববিদ্যালয়, লিয়াকত হল প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 3. টেলিফোন এক্সচেঞ্জ অচল করতে হবে। 4. যে সমস্ত বাড়িতে অস্ত্রশস্ত্র জমা করা হয়েছে সেগুলোকে বিচ্ছিন্ন করতে হবে। খ. টেলিফোন এক্সচেঞ্জ অচল করে দেওয়ার আগ পর্যন্ত ক্যান্টনমেন্ট এলাকায় সৈন্যদের কোনো কার্যক্রম চলবে না। গ. অপারেশনের রাতে 10টার পর কাউকে ক্যান্টনমেন্ট এলাকার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ঘ. যে কোনো অজুহাতেই হোক শহরের ভেতর অবস্থানরত সৈন্যদের প্রেসিডেন্ট হাউস, গভর্নর হাউস, এমএনএ হোস্টেল এলাকাসহ রেডিও, টিভি এবং টেলিফোন এক্সচেঞ্জ প্রাঙ্গণে সমাবেশ ঘটাতে হবে। মুজিবের বাড়িতে অপারেশন চালাবার জন্য বেসামরিক গাড়ি ব্যবহার করা যেতে পারে। অপারেশনের অনুক্রম। 11 ক. আঘাত হানার সময় রাত 1টা। খ. ক্যান্টনমেন্ট পরিত্যাগের সময় 1 কমান্ডো 1 প্লাটুন মুজিবের বাড়ি রাত 1টা। 2. টেলিফোন এক্সচেঞ্জ বিকল রাত 12:55। 3. বিশ্ববিদ্যালয় কর্ডন করার জন্য নির্ধারিত সৈন্যদের যাত্রা 1:05। 7 মার্চ স্বাধীনতার ঘোষণা করা হলে সেদিনই ঢাকা রক্তের বন্যায় ভেসে যেত। 59 পৃষ্ঠায় লেখা হয়েছে, সৈন্যবাহিনীকে ক্যান্টনমেন্টে প্রস্তুত অবস্থায় রেখে আমি শেখ মুজিবের ভাষণ সরাসরি শোনার ব্যবস্থা করলাম। 60 পৃষ্ঠায় একদম শেষে লেখা হয়েছে, বেশিরভাগ লোকই বিশ্বাস করছিল যে 7 মার্চের ভাষণটিকে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণার কাজে লাগাবেন। ওই রকম পরিস্থিতি সত্ত্বেও তিনি ওরকম কোনো ঘোষণা না দিয়ে বিপদ এড়ানো ও ঢাকার রাস্তায় বাঙালির রক্তপাতের সম্ভাবনা বাতিল করার জন্য কৃতিত্ব পাওয়ার অধিকারী। 10 এপ্রিল নিয়াজি বাঙালিদের সম্পর্কে সবথেকে ন্যাক্কারজনক মন্তব্যটি করেছিলেন ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারের অপারেশন রুমে। তিনি বলেছিলেন, मैं इस हरामजादी कौम को नस्ल बदल देंगा, ये मुझे क्या समझता है। আমি এই বেজন্মা জাতির জাত বদলে দেব, এরা আমাকে কি ভাবে। তিনি হুমকি দিলেন তার সৈন্যবাহিনীকে লেলিয়ে দেবেন এখানকার মহিলাদের উপর। তার কথা শুনে ঘরে পিনপতন নীরবতা বিরাজ করতে লাগল। অফিসাররা তার অশ্লীলতাপূর্ণ কথায় হতবাক হয়ে নিঃশব্দে একে অন্যের দিকে তাকাতে লাগল। এরকম অস্বস্তিকর অবস্থায় মিটিং শেষ হলো। পরদিন সকালে আমরা একটা দুঃখের সংবাদ পেলাম। মেজর মুস্তক নামের একজন বাঙালি অফিসার, যে যশোরে আমার অধীনে একসময় দায়িত্ব পালন করেছিল, কমান্ড হেডকোয়ার্টারের বাথরুমে গিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। আত্মমর্যাদা বোধে পরিপূর্ণ একজন উজ্জ্বল অফিসার ছিল সে। এটা অত্যন্ত দুঃখজনক যে নিয়াজির কথা আর কাজে সৃষ্ট ক্ষয়ক্ষতির তালিকার প্রথমেই ছিল এই অফিসারটি। এরকম অনেক তথ্য রয়েছে বইটিতে, যার কিছু আমরা জানি এবং অনেক কিছুই অজানা। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি
পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।